हम रहे या ना रहे याद आएंगे ये पल। থিয়েটারের চর্চা শুরু হলো আমাদের বর্তমানে। ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, অনেক কিছু হবে, অ্যাক্টর হবে। আজি হতভাগা নচ্ছার চোচো চিংড়া আসলা ক্যান্ডাইকে চো বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলো, मुझे रात दिन अब तेरा इंतजार है, बताऊं तुम्हें किस तरह कितना प्यार है। এবার মারে কেন রে বাবা? 10:30টা পর্যন্ত গার্লস স্কুল ছিল, 10:30টার পরে বয়েজ স্কুল ছিল। এরকম করে ঘোরাবে আর আমাদের এরকম করে প্রণাম করে যা স্কুলটা ইয়ে করে মানে চেঞ্জ করে নতুন স্কুলে যাওয়া, নতুন ছেলে মেয়ে, নতুন স্যার, হাই বেঞ্চের উপর দিয়ে উঠে চলে গেল করছে। हम रहे या ना रहे कल, कल याद आएंगे ये पल, पल ये है प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी, हम रहे या ना रहे याद आएंगे ये पल। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। বহুদিন পর আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বলে ঠিক করে রেখেছিলাম, অনেক শ্রোতা বন্ধু আমাদের যারা রয়েছেন তারা আমাদের রিকোয়েস্ট করেছেন, বলেছেন, সাজেস্ট করেছেন যে আমরা যেন ওই বিষয়টা নিয়ে ভিডিওটা আবার বানাই। তো অর্ধেক অংশ ছেড়ে এসেছিলাম, আমরা ক্লাস 8 পর্যন্ত এসেছিলাম স্কুল জীবনের গল্প নিয়ে। এইবারে আমরা 8 এর পরবর্তী সময়ে 9, 10, 11, 12 এবং 8 এরও কিছুটা অংশ হয়তো তার মধ্যে থাকবে। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। আমরা 2003 থেকে মোটামুটি যাই। হ্যাঁ, 2003 সব থেকে বেশি স্মরণীয় কি জন্য? বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের। হ্যাঁ, 1983 সালের পর থেকে 20 বছর পর 2003 সালে ভারতীয় ক্রিকেট দল আবার ফাইনালের মঞ্চে, তাও আবার এই বিশ্বকাপ হয়েছিল আমাদের ভারতবর্ষের মাটিতে। আর লাস্ট ম্যাচ নিয়ে তো কথা বলবো, ইন্ডিয়া যেভাবে রোড টু ফাইনালে গেল, মানে অবিস্মরণীয়, যা ভুলবার নয়। এবং এত এক্সাইটেড ছিলাম তখন, আমরা অনেকটাই ছোট, হ্যাঁ, কিন্তু ক্রিকেট এতটাই ভালোবাসতাম। তখন আমাদের মানে ফার্স্ট টেলিভিশনে দেখা মানে অ্যাট্রাকশন জাহির খান, মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, তারপর বীরেন্দ্র সেহবাগ, তাই তো নাকি? 20 সাল বাদ সবসময় অ্যাড দেখাতো টিভিতে। সৌরভ গাঙ্গুলি, আশিস নেহরা, গাঙ্গুলি তো দাদা তো ক্যাপ্টেন রয়েছেন, সচিন টেন্ডুলকার, ওনাদের কথা তো বলাই বাহুল্য, বলছি না। এনারা রয়েছেন, হ্যাঁ ভগবান, এনারা রয়েছিলেন। এই জাহির খান, অজিত আগারকার ছিলেন, জাওয়াগল শ্রীনাথ ছিলেন, অনিল কুম্বলে ছিলেন। তো সে খেলা দারুণ খেলা। হ্যাঁ, সেই রাত্রিরে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ কাঁধে নিয়ে সেই লাফালাফি বাড়ি। তোমার মনে আছে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ইন্ডিয়ান ম্যাচটা হয়েছিল, ইন্ডিয়া হেরে যাওয়ার মতো অবস্থা, শুধু বোলিং এ কামব্যাক করেছে। আর সেটা ওয়ান এন্ড অনলি পসিবল হয়েছে একমাত্র আশিস নেহরার জন্য। 6টা উইকেট নিয়েছিলেন মেবি, মানে দুর্ধর্ষ বল করেছিলেন। আর সেই এপিক একটা সেও একটা মতো এরকম ছুটে যাবে আশিস নেহরা, পাতলা চেহারা, কিন্তু কি বোলিং করেছেন। 150+ কিলোমিটার পার আওয়ারে বল করেছেন, তাই তো? এরকমই ছিল। হ্যাঁ, মানে ভারতে তখন বোলিং স্পিড বলতে ততটা ছিল না, কিলোমিটার পার আওয়ার ঠিক বলো, মাইলসে হিসেব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মানে উনি ওই রোগা প্যাটকা চেহারাতে মানে শোয়েব আখতারে টক্করে তখন বল করছেন একদম। আর এই ম্যাচটা যেভাবে ঘুরিয়ে দিলাম, আমরা তো ভেবেছিলাম অর্ধেক ভারতবাসী ভালো করে রিয়েক্ট করতে পারবো, অর্ধেক ভারতবাসী ভেবেছিল সরি ফাম্বল হলে, তো ম্যাচ হেরেই গেছি আমরা। কিন্তু তারপর কিছুক্ষণ পর যখন টিভি খুলে দেখলাম যখন যে ম্যাচ তো গরম হয়ে গেছে, ইংল্যান্ড ম্যাচ হেরে গেছে, বাপ রে বাপ, সে কি আনন্দ। সে গেল একটা বিষয়। তারপরে এলো সেমিফাইনাল, সেমিফাইনালে ইন্ডিয়া পাকিস্তান, তাই তো নাকি? ও হো হো, সে কি ম্যাচ! 98 রানে
সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি হয়নি, সেবার তার একটা বাউন্স মেরেছিল এই হ্যান্ডেলে, আচ্ছা হ্যান্ডেলে বল, হ্যাঁ এরকম করে যেটা দেখানো হয় এখনো সচিন তেন্ডুলকর ওইভাবে আউট হয়েছিলেন বেশি। বল একদম সামনে কি যেন ক্যাচ করেছিলেন, মেবি আই থিঙ্ক আমার মনে পড়ছে না ঠিক মতো, সাইদ আফ্রিদি মেবি হয়তো, না হলে শোয়েব মালিক, হ্যাঁ সাইদ আফ্রিদি মনে হচ্ছে আমার। আর বল করেছিলেন আক্তার, সচিন আক্তার, ও বিরাট ব্যাপার, সেই এরকম করে বলটা বাউন্স করে চলে গেল। আর শর্ট মানে পয়েন্টে মনে হয় সামনে শর্ট কভার নিলে কিছু একটা হবে, সামনেই মনে হয়, মনে পড়ছে না ঠিক করে, ওই ক্যাচ হয়ে গেল, কি মন ভেঙে গেল, সেঞ্চুরি হলো না, কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতেছিল। তো তারপরে তো ফাইনাল, এবার ফাইনালে সেই আর ইন্ডিয়ার তখন খেলা মানে, ইন্ডিয়ার ব্যাটিং মানে হচ্ছে বীরেন্দ্র সেহবাগ, উনি খেলছেন মানে আর কোনো কথাই নেই। সে খেলা কি স্কুল যেখানে যাচ্ছি আমরা এইসব নিয়ে চর্চা হচ্ছে, আছে খেলা আছে, এই হবে ওই হবে, না এরকম ব্যাচে, তোমার মনে আছে ব্যাচে পড়তে আমার একসাথে ম্যাথের টিচারের মানে যখন ক্লাস করতে যেতাম যখন ব্যাচে, ওখানে গিয়ে সেই স্যার হলো, তারপরে স্যার প্ল্যানিং করছে কিভাবে ইন্ডিয়া রোড টু ফাইনালে যাবে, একে হারিয়ে যাবে, কেনিয়ার সঙ্গে এটা হয়ে যাবে, নাবি বলে একটা টিম ছিল, হল্যান্ড ছিল, তো এরকম সামথিং। তারপরে ইন্ডিয়া ফাইনালে উঠলো, অনেক আয়োজন করা হলো, ফ্ল্যাগ চারিদিকে, অনেক কিছু করা হলো 20 বছর পর, কিন্তু সমস্ত কিছুটাই জল ফেলে দিল অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন আর রিকি পন্টিং। তখন ভাবো ক্রিকেটটা এমন জায়গায় ছিল, মানে 350 রান মানে বিরাট ব্যাপার, আর এখন 400 রান হয়ে যাচ্ছে, এখন 400 রান হয়েছে, চেস হয়েছে আবার, হ্যাঁ ক্রিকেট এমন হয়ে গেছে যে এই রানটা এখন হওয়াটা খুব একটা কঠিন কিছু নয়, চেস করাটাও কোনো খুব একটা কঠিন না, এখন ক্রিকেটটা ওইরকম জায়গায় গেছে। এখন হয়েছে কি, এখন সেই পাওয়ার প্লে ওভার করে দিয়েছে অনেকগুলো রয়েছে, তারপর তোমার এখন বোলিং এর জন্য কিছু নেই, বোলারদের জন্য, কারণ ইয়ে করে দিয়েছে প্রথমে, এখন এন্টারটেইনিং চাই এখন ক্রিকেটে, এন্টারটেইনমেন্ট চাই, তো ওই জন্য দেখবে তোমার ওই যে 15 ওভার তো থাকে, তারপরে একটা পাওয়ার প্লে হয়, লাস্টে পাওয়ার প্লে হয়, দুটো ফিল্ডার বাইরে থাকবে, সব ফিল্ডার আগে থাকবে, মানে এরকম। তারপর এখন রাউন্ডও ছোট হয়ে গেছে, 6-4, এখন ম্যাক্সিমামটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তো এই সমস্ত ব্যাপার। তখন বলারও ছিল সব বিখ্যাত বলার, এখনো আছে, কিন্তু তবুও তখনকার দিনের একটা আলাদাই মানে তারতম্য ছিল একটা, যাই হোক বোলিং স্পিড ছিল, যেমন মানে ভেরিয়েশনে ছিল অনেকগুলো, এই যে আক্তার ছিল, ওয়াকার ইউনিস ছিল, ওয়াসিম আকরাম পাকিস্তানের কথা বলতে গেলে, তারপর আমাদের অস্ট্রেলিয়ার ছিল ব্রেটলি, ম্যাকগ্রা ছিল, তারপর তোমার সুইংও সেরকম, ইন সুইং আউট সুইং, বল যেন কত স্পিডে এরকম কাঁটা ঘুরছে একদম, তাই না? গ্লেন ম্যাকগ্রার অ্যাকশন দেখে তো মনেই হতো না উনি ওরকম বল করতেন। তারপর ব্রেটলি, ও অ্যাকশন কি বিখ্যাত অ্যাকশন, মানে ক্লাসিক একদম, ক্লাসিক কিউটেস্ট একটা ক্রিকেটার আর কি। উনি গানও গেয়েছিলেন, আশা ভোসলের সঙ্গে একটা গান গেয়েছিলেন তখন, তুম মেরে হো এরকম, আশা ভোসলের সঙ্গে একটা বলিউডে ডুইট করেছিলেন অ্যালবামে সেই সময়। শেন ওয়ার্ন ছিল, ইয়েন হার্ভি ছিল, মিসলান করতো, মাইকেল ব্যাভেন ছিল অস্ট্রেলিয়ার প্লেয়ার, হ্যাঁ, তারপর গিলক্রিস্ট বলতে হচ্ছে, মানে এত বিধ্বংসী প্লেয়ার, কিন্তু আমাদের ইন্ডিয়ারও কম যায় না। বীরেন্দ্র সেহবাগ, ওই মনে আছে দিন জলও পড়েছিল লাস্ট ম্যাচে, যখন আমরা ভাবছিলাম সেহবাগ একাই 84 রান করেছিল, 84 সামথিং, উনি একাই খেলছিলেন, যদিও খেলাটা নিরর্থক হয়েছিল ওনার, মানে ব্যর্থ হয়েছি আমরা, কিন্তু তবুও আমরা আশার একটু আলো ওনাকে নিয়ে বেঁচে একটু খেলাটা দেখছিলাম, কিন্তু কিছু করার ছিল না, অত রান চেস করা যায়নি, খুবই কষ্ট পেয়েছিলাম। তবুও ইন্ডিয়া 20 বছর পর ফাইনালে গেছিল, ওই 2003 এর স্মৃতি মানে ওই দুঃখটা লেগেই থাকে, এখনো পর্যন্ত লেগে থাকে, যে ওয়ার্ল্ড কাপটা যেন আমাদেরই ছিল, হয়ে গেছিল, একটু জন্য হাতছাড়া হয়ে গেছে। তো ওই 2003 সাল এক তো গেল ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, দ্বিতীয় হচ্ছে ব্যক্তি জীবনের জায়গায় যেহেতু আমরা আলোচনাটা করছি, স্কুল জীবন। 2003 সালে আমাদের স্কুলে প্রথমবার থিয়েটারের চর্চা শুরু হলো আমাদের বর্তমানে, আমাদের মানে সপ্তর্ষি না স্কুলেরই নাটক। তখন একটি সংস্থা, অনিক বলে একটি সংস্থা বর্ধমানে, তারা কম্পিটিশন করাতো নাটকের, তো হঠাৎ করেই বাসুদা এলেন স্কুলে, যে তোমাদের নাটক করাবো। তো আমরা তো ছোট তখন, নাটক মানে কি কিছুই জানি না। তার আগে কিশোর স্যার একবার চেষ্টা করেছেন আমাদের নিয়ে অবাক জলপান করানো, তো সেটা আর মঞ্চস্থ হয়নি। তো ওই 2003 সালে প্রথম শুরু হলো থিয়েটারের চর্চা, এক ধাম আলু রাধারমন ঘোষের নাটক, সে নাটক বেছে ওই 2003 সালে প্রথম মঞ্চস্থ হলো বর্ধমানের রবীন্দ্র ভবনে, এবং সেই সময়
মানে এক ঝাঁক ছেলে আমরা স্কুলের মোটামুটি 15-16 জন ছেলে সবাই মিলে ওই নাটক মঞ্চস্থ হলো, মঞ্চস্থ হয়ে সেটা 3rd প্রাইজ পেলো। স্কুলও খুশি, আমরাও ভীষণ খুশি, তখনকার হেড স্যার, তখনকার টিচারেরা প্রত্যেকে ভীষণ খুশি, আমরাও প্রথমবার পার্টিসিপেট করতে পারে সে এক খুশি। তো ওই একটা মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে আসা, মূল কথা বলা এই জন্যই, সাংস্কৃতিক পরিমণ্ডলে আসলে পরে জীবনের গতি প্রকৃতি অনেকটা বদলে যায় এবং জীবনটা একটা মনে হয় ছন্দে বাঁধা হওয়ার সুযোগ পায়। তো এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা আমরা স্কুলেই পেয়েছিলাম, সাধারণভাবেই ছেলেমেয়েরা স্কুলেই পায়। আজকের দিনেও যারা স্কুলে পড়াশোনা করে, সেটা সরকারি হোক বা বেসরকারি স্কুল হোক, তাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে রাখার চেষ্টা করা হয় যাতে তারা স্কুলটাকে জীবনটাকে একটু সংগঠিতভাবে চালাতে পারে। কারণ সংস্কৃতি মানেই তার মধ্যে একটা বৈচিত্র্য, একটা নিবিড় একটা বন্ধুত্ব, একটা মানে পরিবার তৈরি করা, এই বিষয়টা থাকে, একটা ভাবের আদান প্রদান। তো তারপরে এক্সপ্লোর করা যায় জীবনটাকে, বিভিন্ন জীবনের ধারাগুলোকে এক্সপ্লোর করা যায়, সেটা যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্র হোক না কেন, গান, নাচ, নাটক, আবৃত্তি, যে কোনো কলা। কিন্তু এই বিষয়ে আমি থিয়েটারটাকে ভীষণ মানে প্রেফার করি, পছন্দ করি, কারণ আমরা যেগুলো আমরা মানে আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমরা দৈনন্দিন জীবনে বা ব্যবহারিক জীবনে আমাদের অনেক কিছুই করার ইচ্ছা থাকে, বাবা মায়েরও অনেক স্বপ্ন থাকে, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, অনেক কিছু হবে, অ্যাক্টর হবে, তাই তো, কিন্তু আমরা হয়ে উঠতে পারি না। কিন্তু থিয়েটার বা অভিনয় জগৎ আমাদের সুযোগ দেয় যে সেই রোলগুলো আমাদেরকে প্লে করার জন্য, মানে তখন সেই অপরচুনিটিগুলো আসে, নাটক করতে করতে কখনো সেই রোলটা পাওয়া গেল, সেই পার্টটা পাওয়া গেল, সেই চরিত্রটা নিরূপণ করতে পারলাম কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, সেই মানে লাইফস্টাইল বা সেই রসটা আস্বাদন করার আমরা সুযোগ পাই, খুব তৃপ্তি পাই। সেই জন্য আমি থিয়েটারটাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, ব্যাস এই আর কি। ওইটা একটা বিষয়। আবার 2003 সালেই স্কুলে আরেকটা ঘটনা, মানে স্কুলের কথা বলতে গেলে কিশোর স্যারের কথা চলেই আসে, স্কুল জীবনেরই ঘটনা। সেই সময় স্কুলে প্রথমবার মানে পুনর্বার হচ্ছে আমাদের জন্য, প্রথমবার স্কুলের ম্যাগাজিন আবার পাবলিশ হয়। ম্যাগাজিনের নাম হচ্ছে মঞ্জরি, ডিজাইন মানে প্রচ্ছদ ডিজাইন করেছিলেন কিশোর স্যার। মানে ওই মঞ্জরি নামটাই এমন সুন্দর করে ক্যালিগ্রাফি করেছিলেন, সে এক অদ্ভুত ব্যাপার। আমি প্রথম কবিতা লিখলাম ইয়েতে ম্যাগাজিনে দেবো বলে, আমার কবিতা ছাপা হয়নি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মাঠঘাট সব থই থই, এরকম দিয়ে শুরু করেছিলাম। আমি তো ভাবলাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, না সেটা দিয়ে শুরু করি। তো আমার কবিতাটা ছাপা হয়নি, অন্য আরেকজনের কবিতা দেখলাম ছাপা হয়েছে, সেটা দেখে খানিকটা রাগও হয়েছিল, কষ্ট হয়েছিল। তো মঞ্জরি প্রকাশ হলো, সেই বছরটা অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল ফাংশন আমাদের তো ছোট্ট করে হতো সেই সময়টা, ওই পত্রিকা প্রকাশ, স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা পরে আসছি, স্পোর্টসের ক্ষেত্রটা। তো 2003 সালটা আমার অন্তত আমার ব্যক্তি জীবনে একটা পরিবর্তনের সময়, মানে আমূল একটা পরিবর্তন হয়ে যাওয়ার সময় 2003 সাল। 2003-এর পরবর্তীতে জীবনটার ধারাটা বদলে গেছিল। তো ক্লাস 8, তখন 8-এ উঠেই আবার মানে ওই পড়াশোনার ক্ষেত্রটাতেও কিন্তু উন্নতি হতে শুরু করলো। এতদিন পর্যন্ত অ্যাভারেজ পড়াশোনা, একটা বই যা আছে বইয়ের পড়া একটু পড়ে নিলাম, 2003-এর পর থেকে মনে হলো আরেকটু পড়া দরকার আছে। মানে ওইটা অবদানটা হচ্ছে ওই থিয়েটার সেই অবদান রেখেছে বলেই আমার অন্যান্য বিষয়গুলো কেমন যেন গুছিয়ে গেছে। তো সেই রকম শুরু হয়েছে। কিশোর স্যারের কথায় আসি, কিশোর স্যারের গালাগালিটা বলে নি একবার। কিশোর স্যার আমাদের খুব গালাগালি দিতেন। আমাদের ঘটনাক্রমে এটা বলি, কিশোর স্যারের জন্মদিন 25শে জানুয়ারি, এই দুদিন আগে পেরিয়ে গেছে, উনি নেই আমাদের মধ্যে, সেটা কষ্টের বিষয়। তো কিশোর স্যারের গালাগালি ছিল আমাদেরকে, পাজি হতভাগা নচ্ছার চুচো উচ্চিংড়ে আসলা ক্যান্ডাইকে চো, এটা ছিল কিশোর স্যারের গালাগালি। কিশোর স্যার আমাদের মারতেন, ডাস্টার ছুঁড়ে মারতেন, কাঠের ডাস্টার ছুঁড়ে মারতেন, চক ছুঁড়ে মারতেন। হ্যাঁ, কিন্তু কাঠের ডাস্টারের কাঠের দিকটা কোনোদিন আমাদের গায়ে লাগেনি, কোনোদিন একটা ছেলের গায়েও লাগেনি। এবং সেই ডাস্টারটা বারবার যে কোনো স্টুডেন্টের ব্যাগে গিয়ে লেগেছে, গায়েও লাগেনি। তো কিশোর স্যার আমাদের মারতেন, কিশোর স্যার আমাদের গালাগালি করতেন, এই বিখ্যাত গালাগালি। আর কিশোর স্যারের একটা বেশ
ভঙ্গি ছিল, সেটা হচ্ছে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলো শুভ দিন। তো স্যারের কাছে এটা শিখেছি, এখন আমি নিজের স্কুলে এটাই প্রয়োগ করি। আমার স্কুল যদিও বাংলা মাধ্যম নয়, ইংরেজি মাধ্যম, তো সেখানে আমাকে শুভ দিনের জায়গায় গুড ডে বলতে হয়, আমাকে গুড ডে স্যার বলেও ডাকে অনেকে। তো কিশোর স্যারকে ধরে রাখার জন্য আমি ওটা বজায় রেখেছি এখনো। তো কিশোর স্যার ওই স্টাইলটা আমরা ওইভাবে ধরে রাখতাম। এটা ধুতি পরে আসতেন, এটা পাঞ্জাবি, তারপরে ওই হিরো পুচ বলে একটা গাড়ি ছিল, সেই গাড়ি প্যাডেলও ছিল, আবার এমনিও আসতো, সেই গাড়ি নিয়ে আসতেন। ধুতি পরে ক্লাস করতেন। হ্যাঁ, মানে এমন একটা শিক্ষক, যে শিক্ষকের ক্লাসে একদম বাঁদর ছেলে এবং একদম ভালো ছেলে প্রত্যেকেই চুপচাপ, কারোর কোনো হট্টগোল নেই, গোলমাল নেই, কারোর কোনো প্রশ্ন থাকলে বেশ আরামসে জিজ্ঞাসা করছে, কোনো অসুবিধাই হচ্ছে না। আবার যারা খুব পড়াশোনা করে তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। তো সব মিলিয়ে এমন একজন আদর্শ শিক্ষক আমরা ওই সময়টায় পেয়েছিলাম, যে শিক্ষককে দেখে শিক্ষকতা করার ইচ্ছাটা জাগে। আমার তো অন্তত জেগেছিল। সেইখান থেকে শুরু হয়েছিল যে আমি একটা মানে ভবিষ্যৎ জীবনে গিয়ে শিক্ষকতাই করব। সূচনাটা ওইখানেই হয়েছিল। তারপরে আরো ডেপথে গিয়ে পরবর্তীকালে আরো ইচ্ছাটা আরো বাড়ে। তো কিশোর স্যার একজন মানে আমার জীবনে, হয়তো তোমার জীবনেও কিশোর স্যারের অবদান মানে একেবারেই অনস্বীকার্য। একটা কথা মনে পড়ে যাচ্ছে, ওই স্কুলে পড়ার সময় অন্ধ্রপ্রদেশ থেকে একজন লোক এলেন, অন্ধ্রপ্রদেশ থেকে লোক এলেন বই বিক্রি করতে একটা। তো কি ছিল এটা, সানবিম বানিজ বলে একটা বই ছিল, আমি দেখাতেও পারি এখন চাইলে। তো ওই বইটা আমি তখন তো বই পড়ি না সেরকম করে, সব ছেলেরা দেখছি ওই 12 টাকা দাম ছিল বইটার। এতটা মোটা বই, একটা মোটা কার্ডবোর্ড দিয়ে বাঁধানো বই। যিনি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন তিনি ইংরেজিতে কথা বলছিলেন, আমরা তো ইংরেজি তখনো বুঝি না কিছু। দিয়ে ওই উকি ঝুঁকি মারছে, দিয়ে স্যার ডাকলেন, এই বেটা এদিকে আয়। দিয়ে গেলাম, বই নিবি? হ্যাঁ না তো কিছুই বলতে পারছি না। দিয়ে উনি বইটা কিনলেন 12 টাকা দিয়ে, কিনে ওপরে লিখে দিলেন স্নেহের অভিজিৎকে কিশোর কুমার কোনার, দিয়ে ওই বইটা উনি আমাকে দিলেন। সে বই আমার এখনো রাখা আছে, ওনার হাতে লেখাটা আছে। তো ওই যে বই একটা দিয়ে দেওয়া, সেই বই কিন্তু আমি তৎক্ষণাৎ পড়িনি, অনেক পরে গিয়ে পড়েছি। কিন্তু এই যে বই দেওয়ার মর্যাদা, বই দিয়ে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে, কি উপকার হতে পারে, এটাও একজন শিক্ষক কিভাবে বুঝিয়ে দিতে পারেন, সেটা অনেকটা বড় হয়ে বুঝলাম। যে হয়তো সে পড়বে না, হয়তো এখনই পড়বে না, কিন্তু একটা সময় গিয়ে সে এটা পড়বে, এবং একটা সময় পড়লে পরেই কাজ হবে। মানে এই ওষুধ বইটা এমনি বাচ্চাদের একটা রূপকথার গল্প, আচ্ছা, খরগোশদের নিয়ে একটা গল্প আর কি। তো তারপর স্যার কুইজ করাতেন। কুইজ হতো চ্যাম্পিয়ন্স চক, তার পুরস্কার একটা চক থাকতো, নিউ চক, যেটা দিয়ে আনকোরা মানে লেখা হয়নি, চকের একটা বক্স নিয়ে আসতেন, স্কুলের স্ট্যাম্প দিয়ে ওই টেবিলে রেখে দিতেন। তারপরে কুইজ চালু হতো, নাম্বারিং হতো, সমস্ত বিষয় মানে কুইজ করা হতো। মানে কুইজ তো এরকম জেনারেলি হয়। ক্রিকেটটা বেশি করে স্যার প্রেফার করতেন, মনে আছে আমার। ক্রিকেটের প্রশ্ন খুব থাকতো, বাংলার আমাদের পাঠ্যপুস্তকের প্রশ্ন থাকতো, আরো আদার্স যা যা থাকে সব রকমের প্রশ্ন থাকতো। ক্রিকেটটা খুব বেশি করে স্যার প্রশ্ন করতেন, আমার মনে আছে। এইসব খেলার বিষয়ে খুব আগ্রহী ছিলেন স্যার। তারপরে যে মানে এবার বলি কিভাবে কুইজটা খেলা হতো। আমাদের রো থাকতো, মানে যে এদিকে মানে একটা রো 1 2 3 4 চারটে রো থাকতো, চারটে রো থাকতো, চারটে এ বি সি ডি করে এরকম নাম্বারিং কিছু হতো। নাম্বারিং করে কুইজ করা হতো, নাম্বারিং হতো, এ বি সি একটা গ্রুপ হতো, তাদের মধ্যে কোনো কিছু ইয়ে হতো নাকি, না কোনো নাম হতো না, শুধু এ হতো। গ্রুপে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। যে টিম জিততো তাকে চ্যাম্পিয়ন চকটা দেওয়া হতো। টিমকে নয়, একজন যে টিমের সবথেকে বেশি আনসার যে দিয়েছে তাকে দেওয়া হতো চ্যাম্পিয়ন চক, আর টিমটা হতো চ্যাম্পিয়ন। হ্যাঁ, ঠিক। তো এই চলতো। এই গেল একটু সিরিয়াস নোটে অফিসে একটু অনেক কিছু বলে দিল বলে একটু থমথমে ব্যাপারটা হয়ে গেল। কিশোর স্যারকে এই একটা কথা মনে আছে, ক্লাস 6-7 বোধহয় পড়ি, কিশোর স্যার একটু আগে চলে গেলেন। হ্যাঁ, হঠাৎ এলেন ক্লাসে। একটি ছেলে, আমাদেরই ব্যাচমেট আর কি, ওর চুলগুলো বেশ লম্বা লম্বা। এবারে স্যার বললেন, এই
যা অফিসে গিয়ে খবরের কাগজ আর কাঁচিটা নিয়ে আয়। দিয়ে খবরের কাগজ এলো, কাঁচি এলো, স্যারের চেয়ারে স্যার ওই ছেলেটিকে বসালেন, বসিয়ে পেপারটা এরকম করে কেটে নিয়ে ঠিক ইয়েতে পার্লারে যেরকম জামা ঢেকে দেওয়া হয় ওরকম খবরের কাগজটা ঢেকে দিলেন, নিজে হাতে ছেলেটা চুল কেটে দিলেন স্যার। মনে পড়ছে না। হ্যাঁ, তোমার মনে না পড়ারই কথা। তো তো নিজে হাতে স্যার ওর চুল কাটলেন, প্রদীপ বলে নাম ছিল ছেলেটির। তো ওর চুল কাটলেন, মানে ওর কি সৌভাগ্য মনে হয় এখন মাঝে মাঝে যে ওর কি সৌভাগ্য মনে হয় তাই যে স্যারের হাতে চুল কাটানোর সৌভাগ্য পেয়েছে। এটা বিরাট ব্যাপার। কিন্তু আমরা ছোট ছোট জিনিস পেয়েছি, তার ততটা সৌভাগ্য মনে হয়নি, কিন্তু ওর সৌভাগ্যটা সেই কভার ফাইল বানানো, তারপরে ওই তোমার ওই টেবিল ল্যাম্প, এইগুলো কিন্তু খুব করা হতো। ওই চাঁদমালা তো সবাই করেছে, চাঁদমালা খুব কমন ছিল। চাঁদমালা, তারপরে ঘড়ি, তাই তো নাকি? কভার ফাইল, তারপর তোমার ডিমের খোলা দিয়ে একটা পুঁতি দিয়ে ওটাও ছিল। তারপর 5 পয়সা 20 পয়সা দিয়ে একটা কি করা হতো, নামটা মনে পড়ছে না, একটা মানে শো পিসের মতন করা হতো, আনারস করা হতো। তারপর তোমার আরো অনেক কিছু করা হতো, মনে পড়ছে না। যাই হোক, দেশলাই বাক্স দিয়ে অনেক কিছু করা হতো। যারা এই সময় ভিডিওটা দেখছেন বা দেখবেন পরে গিয়ে, তারা এই বিষয়গুলো রিলেট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এইগুলো কি হতো, মনে পড়ছে না। হ্যাঁ, দেশলাই বাক্স দিয়ে কি বানানো হতো। তারপর ওই কি বললাম তোমাকে, ডিমের খোলা, কি বলে ওটাকে, মানে ওই সব ওই রড থাকতো। হ্যাঁ, ওইসব জিনিস দিয়ে পাইপ দিয়ে পুঁতি দিয়ে ঝুলতো, চকমকি ডায়মন্ড কালার, এরকম ডায়মন্ড টাইপের, ডায়মন্ড শেপের, ওইসব দিয়ে কি করা হতো। তো ওগুলো নাম মনে পড়ছে না। আপনারাই রিলেট করতে পারলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরও মনে পড়ে যাবে। তো ওয়ার্ক এডুকেশনটা কিশোর স্যারই করাতেন। হ্যাঁ, উনিও করাতেন। পরবর্তী সময়ে আই থিংক সাগর স্যার বা অরূপ স্যার, কখন ছাড়া কখন অরূপ স্যার, তো অরূপ স্যারের কথা আসছে। তো এই গেল এই সমস্ত ব্যাপার, এই বিষয়গুলো ঘটতো। একটু সিরিয়াস নোটে চলে গেছে অভিজিৎ আমাদের। স্কুলে গেলে আসলে কি বলতো, ওই জীবনটা না, ওই সময়টা যে মানুষগুলোর সান্নিধ্যে এসেছে, সেই মানুষগুলো জীবনে এমন প্রভাব বিস্তার করেছেন যে মানে ওনাদের প্রভাবটা সারা জীবন ধরে বয়ে চলার মতো। সেই কারণেই এই ব্যাপারগুলো মানে মজাই শুধু নয়, মজা তো ছিলই, কিন্তু তার সাথে সাথে মানে একটা জীবনকে গড়ে দেয় যে শিক্ষকেরা, তো যারা জীবন গড়তে পারে তাদের স্মৃতিটা তো ওইরকমই হওয়া উচিত, ওইরকমই হবে। যাই হোক, তারপর মজা বলতে এবার একটু মজায় আসবো, মজার কথা হবে। তো অনেক গল্প, অনেক হাসি, অ্যাকশন মিনস স্যারের হাতে কখনো বকুনি, মার, খেলার ছলে সব লুকিয়ে আছে, ওগুলো আমরা এখন রিভিল করব। সেই সময়ের একটা গান শুনি, সেই সময়ের গান বলতে যখন ইন্ডিয়ান আইডল এসেছে, তখন ইন্ডিয়ান আসেনি না, তারপরে 5 হ্যাঁ 2005 মেবি 5 হ্যাঁ। তো 2005 মনে হয়, 2004 কি 5 হ্যাঁ হবে হয়তো, আমার মনে পড়ছে না। তো সেই সময়ের গান বলতে তখন তো কিশোর কুমারের গানগুলো শুনতাম, ওই সমস্ত গানগুলো। আর ইন্ডিয়ান আইডল যেটা তুমি বললে, অভিজিৎ সাওয়ান্ত তখন ফার্স্ট ইন্ডিয়ান আইডল ছিল, অমিত সানা ছিল, রাহুল বৈদ্য ছিল। রাহুল বৈদ্যের গানটা হ্যাঁ খুব মনে পড়ে। মুঝে রাত দিন अब तेरा इंतजार है, मुझे रात दिन अब तेरा इंतजार है, बताऊं तुम्हें किस तरह कितना प्यार है, मुझे तुमसे प्यार है, तेरा इंतजार है, मुझे तुमसे प्यार है, तेरा इंतजार है। ओहो ओहो ला 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 ला, ओहो ओहो ला 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 ला
तन्हाइयां भी है। আর গাইছিলাম কথায় যাবো। তো ওই অরূপ স্যারের কথাই আসতে হবে। অরূপ স্যার এলেই প্রথমে খেলার কথা আসে, রতন স্মৃতিশীলটাই আসি আমরা, ফুটবল খেলা। হ্যাঁ ফুটবল খেলা খুব হতো আমাদের স্কুলে ছিল রতন স্মৃতিশীল, এখন হয় কিনা জানি না। তো সেই রতন স্মৃতিশীলে ইন্টার ক্লাস খেলাগুলো হতো এবং তার সাথে টিচারেরাও যোগ দিতেন, মানে টিচার স্টুডেন্টের খেলাও হতো সেই সময়টায়। তো তার একটা এনজয়মেন্ট ছিল। এইগুলো খুব ভালো রিলেট করতে পারবে। আমার একটা সিনেমা মনে পড়ে গেল, এই ফুটবল খেলা, ইন্টার ক্লাস, এই ব্যাপারগুলো। আমির খানের একটা সিনেমা আছে, আরে বলো না, जो जीता वो सिकंदर। পাপা कहते हैं যেটা, হ্যাঁ ওই সিনেমা দেখি কিভাবে স্কুল লাইফটা কেমন, হ্যাঁ গাইছে গাইছে, ওই স্কুল লাইফটা কিভাবে তুলে ধরা হয়েছে, ক্লাসে পড়াশোনা, ওটা স্কুল কলেজ 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 ছিল। তো আমরা স্কুলের সঙ্গে রিলেট করছি, আমরা ইন্টার ক্লাস, মানে ক্লাস টু ক্লাসে অ্যাকশন চলছে না, আমরা ক্লাসে ক্লাসে সব খেলার মাঠে কিন্তু একদম গরম পুরো। এই মানে এই ক্লাস 9-10 ম্যাচ হচ্ছে, মানে সবাই আই থিঙ্ক এরা রিলেট করতে পারে, যাদের স্কুলে ম্যাচ হয়েছে, সে ভীষণ ব্যাপার, মানে কাটাই কাটাই চলছে, মনে হচ্ছে না ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হচ্ছে। হ্যাঁ ওরে বাপরে, বোম আনা হয়েছে রীতিমতো, চেঁচামেচি উলুধ্বনি চলছে, একদম চেঁচামেচি, টিফিনের বক্স খুলে বাজানো হচ্ছে, দুটো এরকম করে নিয়ে, বিরাট ব্যাপার আছে। তো পাপা খেতে না, হ্যাঁ গানটা শুনি, হ্যাঁ ওই গানটা শুনবে না গো। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा एक दिन काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, একটা লিরিক্স মনে ভুল হয়েছে আমার। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, এরকম গানটা। তো হ্যাঁ খেলা রতন রতন স্মৃতিশীলে ওই ইন্টার ক্লাস খেলা, ওই সময় একটা ঘটনা মনে পড়লো, মানে ঘটনার বাহুল্য নিয়েই তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা। তো আমাদের স্কুলের ক্লার্ক পিয়ন ছিলেন বকুদা, আর ছিলেন আনন্দদা। ক্লার্ক তখন ছিলেন না, তখন পিয়ন ছিলেন ওনারা দুজনে। বকুদা এরকম বড় বড় চোখ বেরিয়ে থাকতো, দিয়ে ওই রতন স্মৃতিশীলের সময় আমাদের স্কুলটা তো এইরকম লম্বা বিল্ডিং, পর 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 5টা ক্লাস, আর সামনের দিকটা একটু মেঝে মতো করা আছে, আর ওই সামনেরটা হ্যাঁ সিঁড়ি দিয়ে নামা, আর সামনেটাই ওই ড্রেনের মতো সেই ফুল গাছ লাগানোর মতো জিনিস করা ছিল। ওইখানে বসে আমরা খেলা দেখছি, হঠাৎ দেখছি বকুদা এসে ধড়াধড় ধড় মারতে শুরু করলো আমাদের। সে অদ্ভুত কাণ্ড, এবার মারে কেন রে বাবা, দিয়ে যাই হোক রাগমাগ হয়ে গেল, সবারই রাগ হয়ে গেল, বিদ্রোহ করে দিলাম আর কি। আমরা তখন যে ক্লাসে ছিলাম বিদ্রোহ করে দিলাম, বিদ্রোহ করে তারপরে হঠাৎ করে কি জানি কি হয়েছে, পরে কি হলো, তোর বদমাইশি করছিলি, দুষ্টুমি করছিলি, এরকম করে আমার মারও খেয়েছি, সেটা অসুবিধা হয়নি। তো ওই রতন স্মৃতিশীলের সময় আমাদের স্কুলের মাঠেই হতো, স্কুলের মাঠটা খুব বাজে মাঠ ছিল, কিন্তু আমাদের প্রিয় মাঠ ছিল। খেলাধুলা হতো, আমরা ক্রিকেট খেলতাম, ব্যাগে করে বল নিয়ে যেতাম, টেনিস বল নিয়ে যেতাম। আমাদের স্কুল মানে শুরু হওয়ার পূর্বে মানে আমরা কাঠ চেয়েছে ব্যাট বানানো, হ্যাঁ তারপর ব্যাটও নিয়ে যাওয়া হতো, ব্যাট উইকেট নিয়ে যেতাম, কিছুক্ষণ আধ ঘন্টা খেলা হতো আগে, তারপরে স্কুল বসতো, চলতো, টিফিন পিরিয়ড হতো, তখন খেলা হতো, স্কুল ছুটি হওয়ার পর একটু খেলা হতো, ছুটি হওয়ার আগে যখন লাস্ট পিরিয়ডটা কোনোদিন যদি গেমস পিরিয়ড থাকতো তাহলে তো আগে থেকেই খেলা শুরু হয়ে গেল, আর যারা অন্যান্য ক্লাসে থাকতো তারাও হাঁ করে দেখতো, আমাদের তো এখন আজকে এই পিরিয়ড নেই, আমি যেতে পারবো না, সব হাঁ করে দেখতো। মাঝে মাঝে তাদেরও ছেড়ে দেওয়া হতো, কখনো ছেড়ে দেওয়া হয়েছে, বেরিয়ে যেত, নস্টালজিয়া। হ্যাঁ হ্যাঁ, অরূপ স্যারের কথাই আসে। অরূপ স্যারের কথা একটা মনে পড়ছে আমার খুব। অরূপ স্যারকে তখন প্রথমবার চিনছি আমি আর কি। কোন একটা পরীক্ষা চলছে, পরীক্ষার ক্লাসে লিখছি, এবার মা বোধহয় আমার কপালে একটা সিঁদুরের তিলক বা কিছু একটা দিয়েছিল, টিপ পরিয়ে দিয়েছিল। দিয়ে অরূপ স্যার বলছে, কিরে কি লাগিয়েছিস? দিয়ে এসে
কিছুই করলো না, আমার মাথাটা এরকম করে ধরলো, যে নিজের কপালটা আমার কপালে ঠেকিয়ে এরকম করে টিকটা একটু নিয়ে নিল। সেই ঘটনাটা আমার মনে আছে এখনো। অরূপ স্যার এখনো উনি ওই রকমই, চেহারাটা ওনার ওই রকমই আছে, রোগাটা এখনো কথাবার্তা হয়, খুব ফিট এবং মানসিক ভাবেও শক্ত। তো সেই সময়টায় অরূপ স্যারের ওই ঘটনাটা আমাদের অরূপ স্যার অভিজিৎ যার কথা বলছে, উনি আমাদের শরীর শিক্ষার ক্লাস নিতেন, ফিজিক্যাল এডুকেশন করাতেন শিক্ষক। হ্যাঁ, এবং গেমটাও উনি দেখতেন, ক্রিকেট, তারপর পিটি, সমস্ত কিছু, মানে ওই ক্লাসগুলো তো হতো। এমনি তো খেলার বিষয়ে আমাদের ভীষণ উৎসাহ দিতেন। আরেকটা জিনিস উনি করাতেন, মনে পড়লো আমার, যে আমরা যখন মাঠে খেলতাম, খেলার সময় উনি সবার প্রথমে বলতেন যে সবাই লম্বা করে মাঠের চারপাশে দাঁড়িয়ে যায়, চারপাশে মানে একটা দিকে দাঁড়িয়ে যায় লম্বা করে, পরপর পরপর সব দাঁড়িয়ে গেলাম, দিয়ে বলতো এবারে ঝুঁকে ঝুঁকে হেঁটে হেঁটে আসবি সামনের দিকে, একদম মাঠের এন্ড পর্যন্ত, সামনে যা আবর্জনা পাবি সব তুলবি, তুলে নিয়ে তারপর সেটাকে এক জায়গায় ফেলবি। তো এটাও একটা মানে কাজ, ক্লিনলিনেস শেখানো, মানে স্বচ্ছ ভারত অভিযান মানে তখন থেকে শুরু হয়ে গেছে আমাদের, শুরু হয়ে গেছে তখন থেকে আমাদের এগুলো। মানে স্যার যে গল্পের এই বইটার কথা বললো, মানে বই পড়া হ্যাবিট, মানে আমরা তখন ছোট মস্তিষ্কে আমাদের এই বিষয়টা মানে অবগত হবে না, বা আমরা এটাকে ভালো করে মানে অ্যাডাপ্ট করতে পারবো না, বুঝতে পারবো না। কিন্তু স্যার খেলার ছলে, গল্পের ছলে এমন ভাবে ওকে এই গিফটটা দিয়েছে, যার জন্য মনে আছে যে এই কখনো কখনো এই বইটা পড়বে। বই আমি দেখে এখনো মানে কি বলবো, গলার কাছটা বাষ্প জমে। মানে এইভাবে মেসেজটা দিয়েছে যে বই পড়া ভালো, বই পড়তে হবে, আগামী মানে সময় তোমাকে বইয়ের উপর নির্ভর করে চলতে হবে, বা বইকে নিজের সঙ্গী করে, এই মেসেজটাই দিয়েছে তোমাকে। ঠিক সেরকম স্যার আমাকে অজস্র বই দিয়েছেন, উনি রিটায়ারমেন্টের পরেও যখন ওনার কাছে গেছি, কিন্তু ওই বইটা পাওয়ার আনন্দটা মানে সে অদ্ভুত আনন্দ। অবশ্যই আমারও তরিৎ স্যারের কথা মনে পড়ে, আমাদের বিজ্ঞানের টিচার ছিলেন। তো উনি আমাকে একটা মানে তখন সেই সময় আমি মানে ক্লাস 9-এ প্রথমবার আমি মানে বিবেকানন্দের বই নিয়ে একটু আলোচনা করছিলাম, কথা বলছিলাম। তো স্যার শুনলেন কথাটা, আমাকে বললেই হবে, তুই কি বললি, বিবেকানন্দের কথা বলছিস, বই পড়বি? স্যার আমাকে নিজে মানে একটা বই গিফট করেছিলাম, স্বামী বিবেকানন্দের কর্মযোগ। আচ্ছা, হ্যাঁ। তো তখন থেকে মানে বিবেকানন্দের বই পড়া মানে শোনা, তারপরে তোমার কাছ থেকে ওর কাছ থেকে আমার বইপত্র পড়া, বা অনেকবার ইনসিস্ট করেছে বই পড়ার জন্য, আমাকে বেশি পড়া হয় না, ও বই পড়তে খুব ভালোবাসে, পড়েও যেহেতু শিক্ষক প্রফেশনে, সেই জন্য। তারপরে অনেক ভালো ভালো স্যারের সান্নিধ্যেও ছিল, মানে পড়াশোনার বিষয়টার মধ্যে ও খুব ডিভোটেড হয়ে কাজ করে, মানে একটু বেশি বলা হয়ে যাচ্ছে কিন্তু বিষয়, তাও যদিও বলছি, মানে এটা হওয়া উচিত। ও বা স্যাররা একটা খুব ভালো মেসেজ দিত যে তোমরা ছাত্রবন্ধু বা তোমার কোনো মানে বই, ছাত্রবন্ধু মানে বই, যাই হোক রেফারেন্স বই, এইগুলোর উপরে নির্ভর না করে টেক্সট বইটা ভালো করে পড়ো, টেক্সট বইটার উপরেই জোর দাও, মানে মেন যে বুকটা রয়েছে তার উপরেই জোর দাও, সেটাই গল্পটা এত ভালো করে পড়ো যাতে সেটার মানে সারমর্মজনক মস্তিষ্কে মানে নিবদ্ধ হয়ে যায়, তাহলে আর অন্য কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তারপর তুমি পড়তেই পারো, বিকল্প সেটা থাকবেই। আরেকবার ভারী হয়ে গেল। হ্যাঁ, তরিৎ স্যারের কথা মানে উনিও গত হয়েছেন কিছু? না, তরিৎ স্যার আছেন, কিন্তু তরিৎ স্যার আছেন, কারণে মনটা সিধুর স্যারের কথা মনে পড়লো, ওনার গলায় ক্যান্সার হয়েছিল, আমি লাস্ট টাইম খবর পেয়েছিলাম। হ্যাঁ, তরিৎ স্যারের বিষয়টা মানে মনটা ভারী হয়ে গেল, নিজেকে খুব ছোট মনে হতে লাগলো আর কি। তরিৎ স্যার এখনো আছেন, অনেক দিন থেকেই ভেবে যাচ্ছি যে তরিৎ স্যারের কাছে যাবো একবার। কোথায় আছেন উনি? তো অ্যাড্রেসটা দেওয়াটা ঠিক হবে এভাবে? আচ্ছা, ঠিক আছে, এখন অ্যাড্রেসটা বলছি না, যারা তরিৎ স্যারকে চেনেন তারা জানবেন, বুঝবেন। তো অনেকদিন থেকেই মনে করছি যে যাবো ওনার কাছে, কিন্তু সাহসে কুলোচ্ছে না, বা কি বলবো, খানিকটা সময়গত অনীহা, সময় নেই এটা বলাটা একেবারে মিথ্যে কথা, সময়গত অনীহা। তরিৎ স্যার মানে মোটামুটি অসুস্থতার মধ্যেই আছেন। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আসলে কি বলতো, এই কিছুদিন আগে খবর পেলাম অরূপ স্যারের সাথেই দেখা হলো হঠাৎ সাইকেল স্ট্যান্ডে, অভিজিৎ নাকি রে, ও স্যার, উনি আমার কাছে এসেছিলেন, হ্যাঁ কাউন্টারে, উনি তো গেছিলেন, খুব সম্ভবত মেদিনীপুর গেছিলেন। তো
বললেন বড়দা স্যার চলে গেলেন, তো আমার তখন এত খারাপ লাগলো, মানে বড়দা স্যারের সাথেও আমার 2-3 বছর আগে লাস্ট দেখা হয়েছে, কথা হয়েছে। স্যার সিংহ কিরে কেমন আছিস এরকম করে স্যার বেশ মুখের মধ্যে যেন নিয়ে কিছু একটা কথা খুব অ্যারিস্টোক্র্যাট ছিল, মানে জামা প্যান্ট টিপ টপ, ঠিক হলো না চুলের বড়দা কি করছে। তো স্যার চলে গেলেন শুনলাম যখন, তখনও মনটা ভারী হয়ে গেল। খুব হোয়াইট শার্ট গুলো পরতেন, বুক পকেটে পেন রাখতেন, টিপ টপ বেল্ট একদম ইন করে জামা পরা, একদম ক্রিচ করা মানে আয়রন করা একদম জামা, একদম টিপ টপ স্যার, একদম চুল একদম শীতে করা, মাঝখান থেকে শীতে করতেন বড়দা স্যার, একদম খুব টিপ টপ জেন্টলম্যান একদম। আর আমার দৃষ্টিভঙ্গিতে ওনাকে একদম অ্যাডভোকেট মনে হতো, আমার মনে হতো। তো উনিও গত হয়েছেন, এটাই জীবনে। শান্ত স্যার সাঁইথিয়া থেকে আসতেন। শান্ত স্যারের আবার পড়ানোর স্টাইল ছিল, আমাদের বিভিন্ন বিষয় ওনার বক্তব্য ছিল আমাকে প্রশ্ন কর, বিজ্ঞান বিষয়ে প্রশ্ন কর। আমরা তো বিভিন্ন প্রশ্ন করতাম, স্যার হাই কেন ওঠে, স্যার আমরা থুতু কেন ফেলি, মানে এই ধরনের প্রশ্ন আমরা করতাম এবং উনি প্রশ্রয় দিয়ে উত্তরও দিতেন। আমাদের হাতে দেখতাম আঙুলে গার্ডার বেঁধে রাখতেন কখনো কখনো, দিয়ে বলতেন শোন খুব জ্বর এলে আমি এরকম গার্ডার বেঁধে রাখি জ্বর আসার সম্ভাবনা হলে। তারপরে ওনার একটা লাঠি ছিল, লাঠিটা মানে এই চওড়া বাঁশের বেতের মতো ছিল আর মাঝখানটা একটা ফাটা মতো ছিল, মানে উনি আওয়াজ করবার জন্য লাঠিটা ব্যবহার করতেন। তো শান্ত স্যার ছিলেন, শান্ত স্যারের সাথে পরবর্তীকালেও কথা হয়েছে, আমার ফোনে কথা হয়েছে। তারপরে হঠাৎ শুনলাম শান্ত স্যার নেই। আমার একটু সিরিয়াস নোট থেকে ইচ্ছা করছে, কিছু গল্প মাথায় মনে আছে। সিদ্ধু স্যারের কথা বলেছিলাম আমাদের আগের পর্বে আমরা বলেছিলাম, আগের এপিসোডে বলেছিলাম যে উনি কিভাবে আমাদের মানে ট্রিটমেন্ট করেছেন, মারধর করেছেন। মারধর না করলেও এটা ওনার পেটের ডায়লগ ছিল, কি যেন বলতে বলে দাও, এমন মারবো দেখবি হসপিটালের বেডে শুয়ে আছিস, আর যখন জ্ঞান ফিরবে দেখবি উপরে। তো এটা গেল একটা স্যারের কথা। অমলেন স্যারের কথা বলেছি, 4 লাঠি করে বরাদ্দ করতো। আরো যারা কথা মনে পড়ে গেল, আমাদের হেডমাস্টার ত্রিদীপ স্যার, উনি এসেছিলেন, বেধড়ক মার মারতেন। উনি এলেন বোধহয় 2005 সালে, 2004 ঠিক 2004 এসেছিলেন। তো উনিও মারতেন, ভালো করে মারধর করতেন। তখন মারধর কিন্তু স্কুলে হতো, কিন্তু তখন সব স্কুলে তখন মারধর, স্কুলে মারধর খেয়ে আমরা যদি বাড়িতে গিয়ে বলতাম, বাড়িতে আরেক প্রশ্ন হতো, আরেকবার মারও হয়ে যেত, আরেক প্রশ্ন হতো। তো এই হচ্ছে গল্প। জয়দেব স্যারের কথা আসতে বলতে না বলতে হাসি, নামটা মুখস্থ করেছি। তো জয়দেব স্যারের একটা পাতলা এইরকম একটা সাইজের কঞ্চি থাকতো, তাই তো নাকি, উনি রাখতেন আমাদের। তখন আমরা একটু 9-10 উঠে গেছি, 9-10 তখন আমরা দুষ্টুমি করতে শিখেছি। আমাদের মধ্যে অনেকজন ছিল এরকম, নাম নেওয়ার ঠিক হবে না, নাম নেব না, হ্যাঁ তাই নাম নেব না, কিছু যেগুলো না নিলে অসুবিধা নেই সেগুলো নাম নেব না। তো একজন ছিল, ও একবার ওই লাঠি লুকিয়ে দিচ্ছিল। তারপরে তো স্যার তো খোঁজাখুঁজি করছে, এবার প্রথমে বোর্ডে লিখছিল, কিছু লিখে বোঝাচ্ছিল, তারপরে হাসাহাসি চলছিল। স্যার রেগে গেছে, রেগে গিয়ে বলছে দাঁড়া, দিয়ে লাঠি খুঁজে পাচ্ছে না, এই লুকিয়ে দিয়েছে একজন, দিয়ে গোটা ক্লাসে। তারপর স্যার এত বিরক্ত হলেন, তখন আমাদের দুষ্টুমিটা, কিছু ছেলে খুবই দুষ্টুমি করতো, মানে খুব বদমাইশ তখন হয়েছিল, যে স্যার আবার হেড স্যারকে ডেকে নিয়ে এলেন। আমার পরিষ্কার মনে আছে, স্যার আবার থ্রেট দিল, লাঠি যদি না পাওয়া গেছে তাহলে সবাইকে এক ধার দিয়ে পেটানো হবে। দিয়ে পেটানো হয়েছিল, লাঠি তো আর কে দেবে, আর দেওয়া সম্ভব নয়, গোটা ক্লাসকে মার খেতে হয়েছিল, সেটা মনে আছে। তারপর ওই স্যারের ক্লাসে চেঁচামেচি হতো, আর অনেক কিছু বলা বলি হতো। যাই হোক, সেগুলো বলা এখানে, ওই শব্দটা যারা বিদ্যাপীঠ স্কুলের তারাই রিড করতে পারবেন, জানতে পারবেন যে কি বলা হতো, কেন বলা হতো, তারপরে তার রিফ্লেকশন কি হতো, তার অ্যাকশন কি হতো, তারা ভালো করে সবাই রিলেট করতে পারে, যারা এগুলো মানে এক্সপেরিয়েন্স করেছে। তারপর তোমার একটা কথা মনে পড়ছে আমার, ত্রিদীপ কুমার রায়, ত্রিদীপ রঞ্জন রায়, উনি আমাদের হেডমাস্টার ছিলেন, খুব ভালো পড়া বোঝাতেন। তখনকার প্রত্যেকটা মাস্টার এত ভালো করে পড়া বোঝাতেন, ঘরে এসে বই পড়তে হতো,
সৈকত স্যারের ইতিহাস পড়ানো, ত্রিদীপ স্যারের ভৌতবিজ্ঞান পড়ানো, ফিজিক্যাল সায়েন্স উনি পড়াতেন, ভৌতবিজ্ঞান পড়াতেন। তো হ্যাঁ, হেড স্যার পড়াতেন। তো একবার কি হয়েছে, উনি ক্লাস করাতেন, ম্যাক্সিমাম ক্লাসটা আমাদের টিফিনের পরে পিরিয়ড পড়তো। হ্যাঁ, ওনার পড়তো, দিয়ে উনি আসতেন। আমাদের কি হয়েছে, আমি তখন স্কুলে যেগুলো সবাই তখনকার সময় ছেলেরা মেয়েরা যারা কোয়েডে পড়েছে, কোয়েড তখন না, আমাদের সময় কোয়েড হয়নি। আমাদের সময় কোয়েড হয়নি। ও আমাদের তাহলে একবার ইনসিডেন্টটা বলে, ইনসিডেন্টটা বলুন। আমাদের স্কুলটা এমন ছিল, মর্নিং এ মেয়েদের ক্লাস হতো। আমাদের স্কুল কোয়েড বলছি না আমি, না না, তবে আমি প্রত্যেকটা ছেলে মেয়ের কথা বলছি। হ্যাঁ, ওটাই বলছি আমি, ওই স্মৃতিটা চারণ করছি যে আমাদের স্কুলটার সিস্টেমটা এরকমই ছিল যে 10:30 পর্যন্ত গার্লস স্কুল ছিল, 10:30টার পরে বয়েজ স্কুল ছিল। এইবারে হতো কি, মানে এক তো গার্লসরা বেরোচ্ছে আর বয়েজরা ঢুকবার জন্য তাড়াহুড়ো করছে, তার মধ্যে কিছু বদমাইশ ছেলে ছিল, কিছু বদমাইশ মেয়ে ছিল। তো তারা ওই ঢোকার মুখে একটু কি বলবো, হঠাৎ নতুন নতুন পুলক জাগলে যা হয় আর কি। তো সেরকম পুলক মানে কি, ওই কাউকে দেখে, না ওটা বলতে হবে না, সেটা না, যে ইনসিডেন্ট গুলো ঘটছে, ওই যে শিফটিংটা, ওই শিফটিং এর সময় অনেক ছোট ছোট নির্মল প্রেম হয়েছে, অনেক অ্যাকশন হয়েছে, অনেক অ্যাকশন যেগুলো স্কুলে রিপোর্ট গেছে, তারপর ঝামেলা হয়েছে। আচ্ছা, আমাদেরই মনে পড়ে গেল, আমাদেরই ক্লাসমেট ছিল একজন, নাম বললাম, নাম নেওয়া ঠিক হবে না, বুঝতেই পারছো তুমি, বোর্ডে একবার লিখে দিয়েছিল, তখন প্লাস করে খুব লেখা হতো, প্লাস, বুঝতেই পারছো তোমরা, এই অমুক প্লাস তমুক, এটা বোর্ডে লিখে দিয়েছিল একটা মেসেজ দেওয়ার জন্য। মানে আমাদের ইভিনিং ক্লাস, মানে আমি আমার ডিউটি করি বলে ইভিনিং বলে ফেলছি, আমাদের ডে সেকশন ছিল, ডে সেকশনের ক্লাস হচ্ছে, মানে ক্লোজ হবে, লাস্টে লিখে দিয়ে চলে গেছে, সকালে তারপর সেটা ইতিহাস হয়ে গেছে, তারপরে গার্জেন কল হয়েছে, লেখা, ওরে বাপ রে বাপ, বাথরুম কোথাও বাকি ছিল, তারপর চিট করছি সিলিং এ লেখা, আর সেই লেখাটা ভয়ঙ্কর একটা লেখা ছিল। আমরা ক্লাস 9 এ উঠে ওই লেখাটা সমানে দেখতাম, প্রতিদিন দেখতাম, এখনো মুখস্থ আছে লেখাটা, দুটো শব্দ, বলো না না, শব্দটা বলতে পারবো না আমি, শব্দ বলতে হবে না, শুধু ওখানে না, সব জায়গায় লেখা থাকতো অল্প বিস্তর, স্কুলের বাইরে যেখানে গাছে গাছ থাকতো স্কুলে, ওখানে খোদাই করে কত অঙ্ক, মাইনাস থাকতো না, প্লাস থাকতো, তো মাইনাস করার জায়গা তো প্লাস থাকতো, বুঝতে পারছো, বাথরুমও থাকতো, বাথরুম কোথাও আর বাকি নেই। আমার একটা সেই নাটকে একটা সংলাপ মনে পড়ে গেল, পিরেম এই কোয়েট ক্লাস গুলাতে পোলাপান গুলা যাইয়া প্রেমের বটিকা হেয়া মরতাছে, কোথাও তো চক্ষু ফেলানোর উপায় নাই, হ্যাঁ এই হ্যাঁ না, কোথাও চক্ষু ফেলানোর উপায় নেই, এটাই বলতে গেলে যেখানে দেখতাম সেখানে দেখছি লেখা আছে, পার্ক, হোটেল, রেস্টুরেন্ট, মানে এটা সংলাপ ছিল। তা আমাদের স্কুলের কম্পাউন্ডে গাছ আছে, গাছের মধ্যে লেখা, হরপ্পা মহেঞ্জোদারোর মতো খোদাই করে লিখেছে, তারপরে স্কুলের দেওয়ালগুলো লিখেছে, বেঞ্চে লিখেছে, ও বললো সিলিং এ লিখেছে, বাথরুম যাচ্ছি বাথরুমে লেখা আছে, সমস্ত জায়গায়। পণ্ডিত কত পড়াশোনা করতো। যাই হোক, তারপর তোমার মনে আছে পরীক্ষার সময় চিরকুট, চিরকুট যারা ইউজ করেছে, মানে সবাই অল্প বিস্তর ইউজ করেই হবে, করতে পারি না, আমারও করা হয়নি, করবো কোথা থেকে। হ্যাঁ, তবে একবার স্কেল নেওয়ার জন্য মার খেয়েছিলাম। স্কেলের গল্প বলি, স্কেল আমাদের এখনো মনে পাওয়া যায়, হলো স্কেল গুলো হতো, স্কেলের মধ্যে জ্যামিতি লেখা হতো, উপপাদ্য, আজকে সব রিভিল করছি, উপপাদ্য সম্পাদ্য লিখে নিয়ে গেছে। এবার স্কেল, অনেকগুলো স্কেল, বুঝতে পারছো কার কথা বলছি, যে লিখেছিল প্লাস বোর্ডে মেসেজ দিয়েছিল, সেই তার কারণও অনেক, মানে শেষ করা যাবে না, তো এখানে নাম নেওয়া তো যাবে না। তো স্কেল, অনেকগুলো স্কেল ও কিনেছে, স্কেল নিয়ে গেছে, উপপাদ্য সমস্ত 26, 27, 25, 24 সব উপপাদ্য কাছে স্টকে রয়েছে, যে যেটা আছে 24 সে স্কেল নিয়েছিল, স্কেল উল্টো দেখার সময় স্যার দেখে নিয়েছেন, যে গার্ড ছিলেন, তারপরে আমাকে ওই স্কেল দিয়ে মেরেছিলেন। তারপরে তারপর থেকে আমি করিলাম যা পারবো। অঙ্ক খুব ভয় ছিল, অঙ্কের ভীষণ, অঙ্ক বিষয়ে ভালো বলতে পারবে। আমার অঙ্ক একদম পছন্দ ছিল না কোনোদিন, আজও পছন্দ নয়, অঙ্ক দেখলে জ্বর চলে আসতো।
প্যারাসিটামল খেতাম না যদিও, তবুও অঙ্ক দেখলে এখনো জ্বর আসে। বিদেশিগত অঙ্কের জন্য কোন রকমের করার জন্য অঙ্কটা করা, অঙ্কটা রীতিমতো মুখস্থ করতাম। আমি তো মুখস্থ করেছি, আমি মুখস্থ করেছি, আমি পাটিগণিত মুখস্থ করেছি, পাটিগণিত উপপাদ্য সম্পাদ্য মুখস্থ করেছি। আর ওই থিটা, cos থিটা, sin থিটা এগুলো এখনো বুঝতে পারি না, জানি না, আর বুঝতে চাই না, মাথায় যন্ত্রণা হবে, দরকার নেই। তো কেউ কিছু মনে নেবেন না, আমরা মানে আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি, মানে এগুলোকে ছোট করে দেখে বলছি না, মানে আমাদের ভালো লাগেনি, আমরা পারি না, তাই তো নাকি? একদম পারি না। যাই হোক, তারপরে গেল তোমার তো গেল চিরকুটের বিষয়। চিরকুট, আবার চিরকুট রাখার ভঙ্গিমা, ওই যে বললো লেখার ব্যাপারটা, ওই জন্য মনে পড়ে গেল বাথরুমে গিয়ে দেখছি এখানে ওখানে কলেজে জল খুলেছি, দেখছি কত পুঁথি ভেসে যাচ্ছে। আবার কেউ শু পরে তো শুয়েছি, সক্স থাকতো, হ্যাঁ, মোজার ভেতরে ভরে নিয়ে গেছে। তারপর আবার সে পেটের মধ্যে রেখেছে, কেউ আবার হাতে লিখেছে, হাতের মধ্যে হাত উঠে এখানে লেখা আছে পুরো। তখন প্যান্টে সেই চোরা পকেট হতো, ওখানে স্যাররা সব জানতেন এগুলো, ভালো করে সার্চ হতো। মা না না এসে বলতেন এই বের করে দে, অনেকে বেরও করে দিত টেবিলের উপরে, এরকম করে টেবিলের উপরে বেশ পাহাড়। জ্যামিতি বক্স মনে পড়ে, আমি এক্সপেরিয়েন্স করেছি। জ্যামিতি বক্স খুলতো, জ্যামিতি বক্সে সব জায়গায় তখন মাইক্রো জেরক্স, তখন মনে পড়লো, তখন মাইক্রো জেরক্স করাতো। আমি ফার্স্ট টাইম একজনের সঙ্গে গেলাম, মনে আছে পরীক্ষা, তখন যে পরীক্ষা বলছে কি কি আছে, স্যারের কাছে নোট নিল, নোট নেওয়ার পরে মাইক্রো জেরক্স করাতে গেল। এখন মাইক্রোস্কোপি হয়, তাই তো নাকি? অপারেশনের জন্য ল্যাপারোস্কোপি, মাইক্রো হয়, তখন মাইক্রো জেরক্স হতো, ছোট ছোট এইটুকু লেখা। সে পড়া যাচ্ছে, স্যার বলছে বুঝছিস কি করে? সত্যি আমিও ভাবতাম যে এগুলো পড়ছে কি করে। সে সমস্ত লেখা এরকম করে ধরে ধরে একটু করে করে এরকম করে করে বিভিন্ন টেকনিক। আমি দেখতাম আমাদের সিনিয়ররা, আমাদের তো উল্টো পাল্টে মানে ইয়ে হতো না, এভাবে বসানো হতো। তো দেখছি দাদারা কিভাবে লিখছে, মানে ভীষণ টেকনিক তখন ইমপ্লিমেন্ট করেছিল তারা, এরকম করে হালকা পাতলা একটা আঙুল রেখে এরকম গার্ড করে কি সুন্দর লিখছে। মানে আমি ভাবলাম যে এরা পরে গিয়ে ধরে দাঁড়াবে, মহারাজ বেরিয়ে এখান থেকে। যাই হোক, এটা গেল এই বিষয়ে। তারপরে জয়দেব স্যারের কথা বললাম, উনি তো লাঠি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর মার খেতে হয়েছিল, ওই ঘটনা মনে আছে। হ্যাঁ, তারপরে একটা কথা, ওই ত্রিদীপ স্যারের কথা বলতে গেলাম। টিফিন পিরিয়ডের পর উনি ক্লাস নিতেন, তো টিফিন পিরিয়ডে আমাদের মজা হতো, অনেক দুষ্টুমি হতো, খেলা হতো, ক্রিকেট হতো। তারপরে এমনি অনেক সময় আমরা বসে আছি, কেউ কেউ বসে গল্প করছে, যে যার মতো করে, কেউ বই পড়ছে, কেউ গান শুনছে। গান তখন তো আমাদের এসব ছিল না, ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান আমরা ক্যাসেট লাগিয়ে ওয়াকম্যানও নিয়েছি, চুরি তো কেউ কেউ। হ্যাঁ, ওই যে কথা বললাম, ওর অনেক কারণ আমার আছে, ও ওয়াকম্যানও নিয়ে গেছে। তো কেউ হেডফোন লাগিয়ে তখন ওয়াকম্যানে ক্যাসেটে গান শুনছে। সে এক মানে বিভৎস একটা এক্সপিরিয়েন্স। মানে তখনকার সময় আমরা ক্যাসেট খুব কিনতাম, 15 টাকা করে ক্যাসেট পাওয়া যেত, 15 টাকা করে। আমার ঘরে এত ক্যাসেট ছিল, হ্যাঁ প্রচুর। তখন ক্যাসেট শুনতাম, রিল গুলো ফেঁসে যেত, তার একটা ক্যাসেটের হেড থাকতো, হেডটা জিপ দিয়ে অনেক সময় লালা দিয়ে একটু মুছে নেওয়া, জাম হয়ে যেত বলে অনেক সময় আটকে যেত ফিতেগুলো, সেগুলো নিয়ে পরে অনেক সময় খেলা করতাম আমরা। তো উনি এবার ক্লাস নেবেন, তার পূর্বে আমরা খেলা করছিলাম, মানে বসে গল্প করছিলাম। আমার সঙ্গে আমার একজন সহপাঠী ছিল, বন্ধু, যার নাম আমি নেব না। তো ওই পেন দিয়ে যেটা হয় আর কি, পেন দিয়ে লেখা, রঙিন রঙিন পেন বার করেছে, লাল, সবুজ, নীল সব দিয়ে কালারিং করেছে, কালারিং করে সূর্য এঁকেছে অনেকগুলো দিয়ে। ওই সূর্য এঁকে ওই জামায়, শনিবার দিন ক্লাস ছিল, মানে শনিবার দিন, রবিবার দিন ছুটি, মানে তারপরের দিন ওয়াশ করা হয় জামা। তো এবার কি করেছে, ওই সব শনিবার না শুক্রবার ছিল, শনিবার টিফিন পিরিয়ড, হ্যাঁ শুক্রবার ছিল। শুক্রবারে দিয়ে ও সেই জামাই 2 দিন আছে, এবার তো কেচে দেওয়া হবে, ও সেই ছাপ মেরে দিয়েছে এই জামা পিঠে, সূর্যের ছাপ দিয়ে দিয়েছে। এবার স্যার এলেন, স্যার আবার তখনকার সময় মনে পড়েছে আমার, মানে মনে পড়ছে হাতে কিছু বাঁধা, প্রচুর, হ্যাঁ আমি মার খেয়েছি। তো ওই মার খেয়েছিল যে কারিগর ছিল, এখন বলছি ওর কথাই বলছি। ও কি করেছে, ও সেই হাতে সেই ওইসব সূর্য এঁকে, ফুল এঁকে জামায় ছাপ বসিয়ে দিয়েছে। স্যার এলেন, স্যার আসার পরেই বলছেন যার যার হাতে এগুলো ছিল, বলে দেখি আজকালকার কি আছে, দিয়ে মার শুরু করলেন। তারপরে আমাকে দেখলেন, আমার হাতে ছিল না, আমি পড়তাম না ভয়, বিপদ তাড়িয়ে ডুরি, বল দেখি কে বিপদ তাড়াতে পারে। তারপরে আমার জামায় ছাপ দেখলো, আমাকেও ডেকে নিল। আমি বললাম কেন ডাকছে আমাকে?
এই সূর্যবংশী এদিকে আয়, দিয়ে ডাকলো, দিয়ে আমি গেলাম, দিয়ে আমার স্যার তো মার শুরু করে দিয়েছেন। আস্তে আস্তে দেখলাম এগুলো কি জামাই, স্যার এগুলো আমি পেয়ে এসেছি। আচ্ছা আমি করিনি স্যার, কে করেছে, এর কারিগর তার কে? স্যার কারিগর এখানে বসে আছে, ওকে নিয়ে এলো, ওকে তো প্রচুর মারবি, ধরো মারবো, হাতে ইয়ে পড়েছিল মারতে মারতে খুব, হ্যাঁ একটা বালা পড়তে পারবো ওইসব কার নাকি ডোর কি বলে না, সুতো, হ্যাঁ ওগুলো পড়েছে, সেই খুলছে না, পিছিয়ে পিছিয়ে এত মোটা করে পড়া হতো, সবাই তখন খুব পড়তো, এত কিছুতেই খুলছে না, সে দাঁত দিয়ে কাটছে, ব্লেড দিয়ে কাটছে, খোল এখন মেরে যাচ্ছে ননস্টপ, এই ছিল মানে আমাদের। তারপর আমাদের ব্যাচে আমরা হাই তুললে মার খেতাম, তখন খুব স্ট্রিক্ট ছিল, মানে স্যারদের মেন উদ্দেশ্য ছিল আমরা যেন ফিট থাকি, সজাগ থাকি ক্লাসে, পড়াশোনা যেন, পাঠ্যপুস্তকে যেন, মানে টেক্সট বই যেন ভালো করে পড়ি, এই জন্যই আমাদের সচেতন স্যারের পড়ানো মানে এখনো মনে আছে, উনি এমন করেই করিয়ে দিয়েছিলেন ওই আলোকের প্রতিফলনের সূত্র, মানে গড়গড় করে বলতে পারবো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, মানে উনি করিয়ে দিয়েছিলেন এটা, সেই তখনকার পড়া, এখন ওটাই মুখস্থ হয়ে আছে। তো আমাদের সময় ওই টিচারেরা এমন করেই আমাদের পড়াতে, সৈকত স্যারের কিছু আমার সূত্রগুলো মনে পড়ছে না, আর কি সূত্র, তারপর আইজাক নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র, থার্ড ল, যেটা ওটা মনে সবারই আছে, ল অফ মোশন প্রত্যেকেরই, মানে ওই প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় প্রথমটা ওই বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করিলে সেই বল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমান গতিতে চলতে থাকবে। তো এইগুলো ওনাদের পড়া, তারপর আর্কিমিডিসের সূত্র ছিল, করতে হয়নি আমাদের, ওনা যে নিমজ্জিত করলে কোন বস্তুকে সবথেকে ছিল সমপরিমাণ বস্তুকে উপস্থাপিত করবে, উপসে দেবে। তারপর আরো অনেকগুলো সূত্র ছিল। জয়ন্ত স্যার এলেন, তারপর ভূগোল ক্লাস নিতেন আমাদের, ভূগোলের অঙ্ক, তো ওই অঙ্ক মাথায় ঢুকতো না, ও ভালো বলতে পারবে, দ্রাঘিমাংশ এইসব, তাই তো নাকি? তুমি ভালো বুঝতে? হ্যাঁ ও ভালো বুঝতো, আমি এটা ভালো বুঝতাম না, মানে অক্ষাংশ আর দ্রাঘিমা এই দুটো মিলিয়ে, কিন্তু মালভূমি, সমতল ভূমি, সমভূমি, পর্বত, মালভূমি, সমভূমি, সমভূমি, তারপর উপত্যকা, ইনসাল বার্জ, গৌড়, খাড়ি, তারপর তোমার ঝুলন্ত উপত্যকা বললাম না, না এই বললে এখনই বললে, হ্যাঁ এখনই বললে, এই বললে না, হ্যাঁ এইসব ম্যানগ্রোভ নাকি, ম্যানগ্রোভ, উত্তম আশা অন্তরীপ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, আরো অনেক কিছু পড়াতেন, তো এইগুলো ভূগোল বইয়ে মনে পড়ছে। আর কি ছিল ভূগোলে ভালো, খুব ভালো লাগতো। আর বিষয়টা কেন ভালো লাগতো বলতো, সেই সময়টায় মানে আন্তরিক ভাবে পড়তাম আমরা, ওনারাও আন্তরিক ভাবে পড়াতেন, আমরাও আন্তরিক ভাবে পড়তাম, যারা দুষ্টুমি করার দুষ্টুমিও করতো, কিন্তু ওই আন্তরিকতার অভাব কোথাও ছিল। হ্যাঁ, ননস্টপ স্কুলে আমাদের ক্লাসে পেছনের কেউ গল্প করে যাচ্ছে, ননস্টপ কথা বলে, অনেক সময় অনেক স্যাররা সেটাকে অ্যালুপ করে, ওভারকাম করে, মানে ওভার হাইড করে আমাদের সঙ্গে কথা বলতেন, যারা দেখছে মানে এক্সেস বিরক্ত না হলে তার আগে পর্যন্ত স্যাররা কিন্তু বকতেন না, পেশেন্সও ছিল। স্যাররা যদি মারতেন বকতেন, সেটা কিন্তু অনেক বিয়ন্ড গিয়ে, মানে অনেক বদমাইশি করলে, অনেক বিরক্ত হলে তখনই বলতো যে যারা পড়ছে তাদেরকে পড়তে দে, শুনতে দে, বোঝাতে দে, তখন বকতো। তারপর অনাদি স্যার ছিলেন, অনাদি স্যারের অনেক গল্প আছে, আমরা মনে হয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বারবার। যাই হোক, তাহলে সব স্যারের অমল স্যার, অমল স্যার, অমল স্যার লাঠিকে প্রণাম করানো, মানে উনি লাঠিটা নিয়ে জাস্ট এরকম করে ঘোরাবে আর আমাদের এরকম করে প্রণাম করবে, যার দিকে ঘুরবে তাকে প্রণাম করতে হবে। উনি এরকম করলেন একবার, তারপরে এরকম চলে যায়, মানে এরকম করে প্রণাম করতে হবে আমাদের, এরকম এরকম করলে তারপর আর তারপরে উনি হঠাৎ করে মামিমা, এই যে হাসলো, হ্যাঁ যে হাসলো, হ্যাঁ কে হাসলি রে, এদিকে আয়, এদিকে। তারপর উনি চেয়ারের উপর পা তুলে এভাবে বসতেন, মনে পড়ে। যাই হোক, ওটা তারপর স্যার বলতেন, বাড়িতে বলবি টিউশনের টিচারকে, কি বলতে, ইংরেজি বাঘ বসে আছে, ছিলেন। হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু এই লাঠির ব্যাপারটা তো বললে, আমার তো কিছুটা মনে ছিল, কিছুটা মনে ছিল না। ডিরেকশন মানে
সে এরকম এরকম করতে না, এই আস্তে আস্তে তখন প্রণাম করতে হতো এরকম এরকম করে। মানে উনি যে টেম্পোতে করবেন আমাদের সেই টেম্পোতে প্রণাম করতে হবে। তো আমার স্যার তো এই গেল মাধ্যমিক, আমাদের মাধ্যমিক হলো কোন রকমের। মাধ্যমিক আরো গল্প আছে, আরো অনেক কিছু আমরা রিভিল করলাম না, কারণ সেগুলো সম্ভব কিছুটা আর এপিসোড অনেক বড় হয়ে যাবে। যাই হোক, কিছুটা বললাম, কিছুটা রাখলাম। তারপর হলো 11-এ ভর্তি হওয়া, আমাদের সব কাছের বন্ধু, আমরা একসাথে পড়েছি। তারপর বিচ্ছেদের পালা, আমরা ব্যাচটা ভেঙে গেল একসাথে, মানে ভেঙে গেল, দূরত্ব বাড়লো, স্কুলটা দূরত্বটা বাড়লো। তারপর আমরা ব্যাচে একসঙ্গে দেখা হতো, টিউশন ব্যাচে। স্কুলগুলো বদলে গেল। প্রথম খুব কষ্ট হতো, খুব মন খারাপ হতো। নতুন নতুন ছেলে মেয়ে, আমি কোয়েট স্কুলে ভর্তি হলাম, তুমিও কোয়েটে ভর্তি হলাম। হ্যাঁ, ওই ফার্স্টে আমরা কোয়েট মানে ছেলে মেয়ে একসাথে ভর্তি হলাম। একটু আনইজি ফিল করতাম প্রথম আমার এক্সপিরিয়েন্সে বলছি আমি। তারপর মন খারাপ ভীষণ পরিমাণে হতো, আগেরটা ভালো ছিল, সব বন্ধুরা ছিলাম, খেলতাম, আমরা টিফিন খেতাম একসাথে। একটু যেন অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলাম। তারপর আস্তে আস্তে সরগর হলাম, কিন্তু সেই জিনিসটা কোনোদিন পাইনি, অনেস্টলি বলছি, ওটা কোনোদিন পাইনি আমি, কোনোদিন এটা পাইনি। ওই কোন রকম গতাগতি চলে যেত, তাদের স্মৃতিও আছে, কিন্তু মানে খুব জোরালো নয়, খুব জোরালো নয়, তীব্র নয়, না দাগ কাটার মতো হয় না। দু একজন টিচারের কথা মনে পড়ে, কিন্তু সেই মাধ্যমিক টিচার আছে, স্টুডেন্ট আছে। এবার বলি, আর একটা গল্প মনে পড়ে গেছে। তো ক্লাস 11, তুমি তোমারটা বলতে পারো, আমি বলে দিচ্ছি। ক্লাস 11-এ ভর্তি হলাম, ওই বললাম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই বিষয় নিয়ে আমাদের একটা মাধ্যমিক, সে বিয়ে হওয়ার পর 15-16 বছরের একটা ছেলে বা মেয়ে, মানে সে একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় যাচ্ছে, তার যে মেন্টাল স্টেটটা, এটাও কিন্তু খুব ছোট ব্যাপার নয়, অনেকটা বড় ব্যাপার, অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। হ্যাঁ, একদম সেই ব্যাপারটা হচ্ছে, যেন বিয়ে হওয়ার পর মেয়েকে যেমন শ্বশুর ঘর যেতে হয়, শ্বশুর ঘর করা কিছুদিনের জন্য কেমন একটা অপ্রস্তুত অবস্থা, আনইজি ফিল হয়, যতই হোক একটু অপ্রস্তুত লাগে। ওই আবেগটার একটা গুরুত্ব আছে। তো স্কুলটা করে মানে চেঞ্জ করে নতুন স্কুলে যাওয়া, নতুন ছেলে মেয়ে, নতুন স্যারদের বিষয়ে বলবো না, স্যার ম্যাডাম খুবই মানে ঠিক আছে, পড়াশোনার বিষয়টা অসুবিধা, কিন্তু এই একসাথে থাকা এনজয়মেন্টটা বন্ধ হয়ে গেছে, সেখানে স্টাক হয়েছে, সেই জন্য একটু কেমন লাগতো। তারপর আস্তে আস্তে ইজি হলো, কিন্তু সেই বিষয়টা পাওয়া যায় না, ততটা অ্যাটাচমেন্ট না। এবার কি হলো, ওখানেও অনেক ব্যাপার ঘটেছে স্কুলে, আস্তে আস্তে কোয়েডে একসাথে পড়া। তো ছেলে মেয়ে ফার্স্ট টাইম, মানে মেয়েরা একদিকে বসতো, ছেলেরা একদিকে বসতো, এরকম ছিল। এইদিকে মেয়ে, ওখানেও একটু হালকা ফুলকা, এই পেছনে যারা বসেছে, আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। তো এমনি বসতাম, ফার্স্ট বেঞ্চে বসতাম বলে বিরাট কিছু না, মানে বসতাম, এমনি বসতাম। যাই হোক, সামনেই বসতাম, পিছনে কেউ কেউ দেখছি এই বেঞ্চ ও বেঞ্চে আদান প্রদান হচ্ছে, রুমাল দেওয়া নেওয়া করছে, টিফিন দেওয়া নেওয়া করছে, পেন দেওয়া নেওয়া করছে, খাতা দেওয়া নেওয়া করছে, আরো কি কি দেওয়া নেওয়া করছে, হ্যাঁ খাতা দেখাচ্ছে, কি দিচ্ছে কি দেখাচ্ছে তারাই বলতে পারবে, কিন্তু মজা হতো, বেশ শুনতে পেতাম, কারণ স্যার নক করতেন, এই কি হচ্ছে পিছনে, এটা চেঁচামেচি হতো, একটা কেমন হতো, ঝামেলা শান্তি হতো একটুখানি, আবার থেমে যেত অনেক সময়, যেগুলো হয় আর কি, এগুলো মিষ্টি দুষ্টু মিষ্টি, এমনি খারাপ কিছু না। তো মজা লাগতো বেশ, এইগুলো এনজয় করতাম, একটু হেসে নিতাম তাদের সঙ্গে। কখনো মার খেলে একটু মন খারাপও করে নিতাম। মার খারাপ মানে কি, পরিস্থিতির মারটা, তখন তো আর মারামারি আর চলতো না, মার খেতে হতো না, ওই মন খারাপের মার, এটা সেই মারের কথা বললাম। তো এরকম চলছে। একদিন কি হলো, নাম নেব স্যারের নিয়ে, যদিও কন্ট্রোভার্সি নয় এটা, আমাদের যারা মানে আমি যার সঙ্গে ওই স্কুলে পড়েছি, সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে ভর্তি হলাম। তো সেই স্কুলে ভর্তি হওয়ার পর মৃণাল স্যার বলে একজন ইংলিশের টিচার ছিলেন। তো তো আমাদেরই একজন বন্ধু, এই স্কুলে পড়েছিলাম, বুঝতেই পারছো কথা বলছি। তো ও ছিল, আমিও ছিলাম, আমার মাথায় একটু শয়তানি বুদ্ধি তখন এসেছিল, মনে পড়ে গেল কথাটা। আমি কি করেছিলাম, স্যার সবাইকে পড়া ধরছিলেন, তো আমি কি লিখছিলাম না কি করছিলাম মনে নেই আমার, পেনটা খোলা ছিল, পেনের ক্যাপটা ছিল, পেন ছিল। এবার কি হয়েছে, পেনটা আমি নিয়ে এখন জাস্ট বসেছি, মানে বসে আছি, পাশে রেখেছি, ও দাঁড়িয়ে কিছু স্যারকে বলছে, ওই বসে গেছে, ব্যাস
যন্ত্রণে উঠে দাঁড়িয়ে গেছে, এত জোর চেঁচিয়েছে, এদিকে মেয়েরা ছিল, আমি তো পুরোপুরি ভেসে গেছি। ও তো আমার উপর রীতিমতো চার্জ করছে, আমাকে কি করলি তুই এটা? স্যার বলছে কি করলে তুমি? বলতেও পারছি না স্যার, কিছু করিনি স্যার। তুমি উঠে দাঁড়াও, আমাকে বললো উঠে দাঁড়াও, উঠে দাঁড়ানো। ও যাচ্ছে, স্যার চুপ, তুমি চুপ করো, আমি বলছি কি হয়েছে, কি হয়েছে বলো। স্যার কিছু না স্যার, আমি লিখছিলাম, অন্যমনস্ক হয়ে পেনটা এরকম ধরে আছি, ও জাস্ট বসে গেছে, তাই ওর পেনটা দিয়ে লেগেছে। বলছে তুই। স্যারকে বললাম, তখন এত মানে ইয়ার্কি মোডে ছিলাম, স্যারকে বললাম স্যার দেখুন ভুল তো ভুল থেকেই হয়ে যায় স্যার, কখনো আপনার থেকেও ভুল হয়ে থাকবে, এটা মজার ছলে বলেছিলাম তখন। স্যার বলল স্যার আপনি ব্যাপার, ও যা লেগেছে, ও বলছে দাঁড়া টিফিন হোক, স্যার যাই তবে দেখা হচ্ছে, এই বিষয় নিয়ে কথা হচ্ছে। তারপর কিছু বলেনি গো যদিও, কারণ আমার গায়ের জোর একটু বেশি ছিল ওর থেকে, এই ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছি, ভীষণ ব্যাপার। তারপর ভাবলাম না লেগেছে, ও তারপর দিন স্কুল এই সমস্ত দুষ্টুমি। তোমরাও মানে 11-12টা মানে খুব একটা বলার মতো আমার স্মৃতি খুব একটা এইরকমই ছিল। তারপরে একবার আরেকটা কথা বলি, আরেকবার হয়েছে, বেলা ম্যাডাম বলে একজন ইংলিশের ম্যাডাম ছিলেন, উনিও ক্লাস 11, হ্যাঁ ক্লাস 11-এ উনি পড়া ধরছিলেন। এবার অনেস্টলি বলছি, আমি বানিয়ে একটা কথা বলবো না গো, তার আগের দিন স্কুল যায়নি, ম্যাডাম প্রিপেয়ার হয়ে আসতে বলেছিলেন, মানে পড়া, যে রিডিং পড়াবেন, এবার রিডিং পড়ে মানে বুঝিয়ে বলতে হবে, টেক্সট বইটা ইংলিশে। এবার কি হয়েছে, আমি এমনি মোটামুটি একটু একটু পড়া দিতাম স্কুলে, একটু দিতাম, তো এবার একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, ম্যাডাম এসেই বললেন যে কারা কারা পড়া করে এসছে, হাত তোলো। না না সরি, বাই মিস্টেক, আমার খুব ভুল হয়েছে, বেলা ম্যাডাম না, মনে পড়ছে না, বেলা ম্যাডাম মনে হয়, ইংলিশের টিচারই হবে হয়তো, মনে পড়ছে না ঠিক করে, তাও কনফিউশন হচ্ছে। তো উনি জিজ্ঞাসা করলেন যারা যারা পড়া করে এসছো, আমাদের এটা হতো সব ক্লাসে সব স্কুলে হয়তো এরকম বলা হতো, কারা কারা পড়া করে এসছো হাত তোলো আগে। দিয়ে হাত তুলেছি, আমি তার মধ্যে হাত তুলে দিয়েছি, আমি পড়া করে আসিনি কিন্তু তবু হাত তুলেছি, এটা প্রেস্টিজের ব্যাপার, এদিকে সব মেয়েরা বসে আছে, একটা ভীষণ একটা ইয়ের ব্যাপার, ঠিক আছে হাত তুলেছি। তারপরে দেখছি সবাইকে পড়া ধরছে, ধরবে না, এদেরকে ধরবো না, এরকমই হয় সচরাচর, তাদের ধরবো না, তাহলে যারা করে আসেন তাদের যারা করে আসেনি তারা করো, পড়ে শোনাও, এটা এখন পানিশমেন্টের জন্য যাও। এবার তো আজকে ফেসে গেলাম, উল্টো হয়ে গেল, ব্যাকফায়ার করে গেছে, সবাইকে দেখছি ধরছে, সিরিয়াল বাই সিরিয়াল আসছে, এবার আমার আসবে, আমার যখন আসবে জাস্ট আমার প্রিভিয়াস বেঞ্চের শুরু হয়ে গেছে, আমার মাথায় তো খুব টেনশন, আমার মাথায় একটা কুবুদ্ধি এলো, মনে আছে এটা, এই একবারই করেছিলাম নিজেকে বাঁচানোর জন্য, আত্মসম্মান, যাই হোক বেজ্জত হয়ে যাবো, তো আমি হাত তুলেছি বলেছি, এরা ভাববে তাহলে কিরকম ব্যাপার, এদিকে মেয়েরা বসে আছে, ম্যাডামও বসে আছেন, ছেলেরা আমার পাশে বন্ধু ছিল, তাহলে ফলস এরকম হাত তুলে দিয়েছে, পড়া ধরতে ধরতে আসছে, এগুলো রিভিল করছি, করিয়ে দিচ্ছি কি আছে। যাই হোক, দিয়ে এদিকে এলো, দিয়ে আমি তো সেই বমি পাওয়ার অভিনয়ের মতো করলাম, আর তো বাঁচার উপায় নেই, প্রচুর মাথা ঘুরছে, বমি পাচ্ছে, একে বললাম পাশে আমার খুব বমি পাচ্ছে, ওকেও বুঝতে দিইনি, ও যায় না তো, দিয়ে বমি পেলে সচরাচর কি হয়, ন্যাচারাল ভাবে আমি ভাবলাম, আর না এরকম বলে যাবো তাহলে যেতে দেবে না, আমি একদম হাই বেঞ্চের উপর দিয়ে উঠে চলে এলো, স্যার না ম্যাডাম কি ছিল মনে পড়ছে না আমার, কি হলো ছুটে চলে গেলাম আমি, একদম বাথরুমে গিয়ে চোখ ফুক লাল হয়ে গেছে, উপরে চোখ লেগে এখন ঘরে জল খুলে দিয়ে ওকে পাঠালো, আমার বন্ধু পাশের জন্য এলো, দিয়ে এলো, কি হলো তো, কি হয়েছে, ম্যাডাম পাঠালেন আমাকে, আমার খুব শরীর খারাপ লাগছে, কালকে বাইরের খাবার খেয়েছিলাম, প্রচুর কষ্ট হচ্ছে আমার, সে ভীষণ ব্যাপার। তারপর এরকম এখানে বসে থাকলাম, তুই যা বলি ঠিক আছে, ওকেও বললি, তখন বললে ফেসে যাবো তো, ও গেল, বললো খুব বমি হচ্ছে প্রবলেম, তারপরে ম্যাডাম এলেন করার জন্য, কি হচ্ছে তুমি বলো, যে সবাই ক্লাসে পড়া ধরলো, তারপরে ম্যাডাম এলেন, যে বলতে এলেন যে কি তোমার শরীরকে ছুটি নিয়ে বাড়ি যাবেন না, না ম্যাডাম এখন একটু ভালো লাগছে, এবার তুমি গিয়ে রেস্ট করছি, কারণ পিরিয়ড ওভার হয়ে গেছে, বলা টালি সার্কিট কাট দিয়া, তো এরকম একটা ব্যাপার।
এই ছোটখাটো এই হচ্ছে আমাদের স্কুল জীবন। আমার এই দুটো ঘটনা ঘটেছিল এত স্কুলে, মানে একটু বদমাইশি করেছিলাম একটু, ওই মানে খুব ওই ইয়েটা আসেনি তো, ওই জন্য 11-12টা খুব চর্চার বিষয় হয়ে ওঠেনি। তো আমরা একেবারে শেষ লগ্নে, শেষ পর্যায়ে চলে এসেছি। তো তুমিও গাইবে, আমারও গাইতে ইচ্ছা করছে। তো আমরা ওই গিয়ে, তুমি কি কিছু বলবে? তাহলে বলে নাও, দিয়ে আমরা একটা গান দিয়ে আর কিছু কথা বলার ছিল ওই সময়কার, তবে থাক, ভিডিও মানে অনেক লেন্থি হয়ে যাবে। আর তুমি একটু সিরিয়াস হয়ে গেলে, সিরিয়াস মানে এই 11 স্কুলের স্মৃতিটা না, স্কুলের স্মৃতিটা চারণ করলে না, এটা কি বলবো, এটা দেখছেন তো কত মর্মান্তিক, মানে ক্লাস 10 এর পরে মনে হয় কিছু থাকে না, মনে হচ্ছে স্কুল শিফট হলে আর থাকে না, কিছু নেই আর ওটা ফিরবে না, ও থমকে হয়ে গেছে, মানে আর কিছু বলার মতনই কিছু নেই, মানে কিছুই নেই আর। ওই যা ছিল ওই 9-10 ব্যাস, ওই রয়ে গেছে এখনো পর্যন্ত, স্মৃতিতেই থেকে যাবে, যা স্মৃতি মানে আর কোনোদিন ফিরবে না, ওই স্মৃতিচারণ করা শুধু সারা জীবনের জন্য। এবার যারা আমাদের মানে বন্ধু বান্ধব বা যারা আমার থেকে জুনিয়র, তাদের শুধু গল্প বলার মতনই বলা হবে, এর বেশি আর কিছু নয়। ওই মনের ভেতরেই থাকে আমাদের, মনে পড়লে একটু হেসে নেওয়া, মনে পড়লে একটু কেঁদে নেওয়া, মন খারাপ করে নেওয়া। সেই স্যাররাও আজকে আমাদের মধ্যে নেই, অনেকেই নেই। শুধু এটা আমাদের স্কুলের গল্প না, আশা করি সব স্কুলের একই। তো আমরা ওইটাই শেষ করব। প্রায় অধিকাংশ স্কুলেই যে গানটা হয়, সেই গানটা দিয়ে ধনধান্য পুষ্পে ভরা। ঠিক আছে, আমি তো গাইবই, আমারও ইচ্ছা করছে গাইতে আর কি, ওই জায়গা থেকে তুমিও ধরবে। আমি তো গান জানি না, সেখান থেকে না জানা স্কুলের যেহেতু বলবে, আমি স্কুল দর্শকদের অসুবিধা হবে। তো ধনধান্য পুষ্পে ভরাটা অনেক স্কুলে, অধিকাংশ স্কুলেই হয়। তো ওটা দিয়ে আমরা করা যাবে না, উঠে দাঁড়িয়ে করতে হবে, শুনলে পর তাদের জানতে হবে, থাকতে হবে। আজকের মতো আমরা আজকের এই এপিসোডটা টোটাল ওয়াইন্ড আপ আমরা এখানে করবো। তুমি করো। ধনধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার